সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়নবিদ্যা বিভাগ। আমি আজকে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের আগে জানতে হবে আসলে পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা কী বুঝি। আমরা এর আগে মৌলের ইলেকট্রন বিন্যাস শিখেছি। আমরা জানি মৌলের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক কিছু ধর্ম পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, অর্থাৎ মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাসের ক্রম পরিবর্তনের সাথে সাথে মৌলের কিছু ভৌত এবং রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। তো মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক এই সকল ধর্ম বা যে সকল ধর্ম আসলে পরিবর্তিত হয় তাদেরকে আমরা মূলত একত্রে বলি পর্যায়বৃত্ত ধর্ম। তো এই মৌলের যে বিভিন্ন ধর্ম, যে ধর্মগুলো মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, তার ভিতর থেকে আমরা কয়েকটা নিয়ে আজকে আলোচনা করব। যেমন প্রথম হচ্ছে পারমাণবিক আকার বা পরমাণুর আকার। পরমাণুর আকার বা পারমাণবিক আকার ব্যাখ্যা করার ক্ষেত্রে মূলত পরমাণুর নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে বা সর্বশেষ শক্তি স্তর পর্যন্ত যে দূরত্ব, সেই সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের দূরত্ব পর্যন্ত যে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকে মূলত আমরা বলি পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু কোন একটি মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন সেটি মূলত কোথায় আছে সেটা নির্ণয় করা অনিশ্চিত, যে কারণে আমরা সেটা নির্ণয় করা অনিশ্চিত এবং খুব দুরূহ ব্যাপার। যে কারণে আমরা কি করি, আমরা সাধারণত পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন পর্যন্ত দূরত্বকে আমরা নির্ণয় করতে পারি না, যে কারণে আমরা তাদেরকে ভিন্ন পথ অবলম্বন করে নির্ণয় করে থাকি। যেমন সমযোজী যৌগ যখন কোনো মৌল গঠন করে তখন তার দুটো পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, অথবা ধাতব বন্ধন যখন গঠন করে তখন দুটো ধাতব পরমাণুর মধ্যবর্তী দূরত্ব একে দুই ভাগ অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করলে যে দূরত্বটা আমরা পেয়ে থাকি তাকেই মূলত আমরা পরমাণুর ব্যাসার্ধ হিসেবে ধরে নিয়ে থাকি। তো সেই হিসাবে আমরা পরমাণুর ব্যাসার্ধকে অবশ্য দুটো বিষয়ের উপর ভিত্তি করে নির্ণয় করি। একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ আর একটা হলো আরেকটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তো আমরা এখন সমযোজী ব্যাসার্ধ নিয়ে একটু আলোচনা করি। কোনো মৌলের দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন দুটো মৌলের পরমাণুর দুটো নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, সেই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, অর্থাৎ দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা মূলত বলি সমযোজী ব্যাসার্ধ। যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যখন দুটো পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে এখান থেকে এইটুকু, অর্থাৎ ঠিক দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থান থেকে আরেকটা নিউক্লিয়াসের পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা সমযোজী ব্যাসার্ধ বলে থাকি। আবার দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলি বন্ধন দৈর্ঘ্য। অর্থাৎ সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটো পরমাণুর মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলছি বন্ধন দৈর্ঘ্য। সমযোজী ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয় কাদের ক্ষেত্রে, যে সকল মৌল নিজেদের ভিতরে সমযোজী বন্ধন গঠন করে তাদের ক্ষেত্রে আমরা সাধারণত সমযোজী ব্যাসার্ধের যে মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে তখন তাদের ঠিক মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। মূল দুটো পরমাণু সমযোজী ব্যাসার্ধের যোগফল হলো তাদের দ্বারা গঠিত অণুর বন্ধন দূরত্ব, অর্থাৎ এই অর্ধেক এবং বাকি অর্ধেক এই দুটো মিলে যে দূরত্ব এখান থেকে, অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলছি কি বন্ধন, সেই দূরত্বটাকে আমরা বলছি মূলত বন্ধন দৈর্ঘ্য। হীরক অর্থাৎ কার্বন সমযোজী বন্ধন যেখানে আছে, দুটি কার্বন পরমাণুর মধ্যকার আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বা কার্বন কার্বন বন্ধন দূরত্ব, অর্থাৎ কার্বন থেকে কার্বনের বন্ধন দূরত্ব, অর্থাৎ একটা কার্বনের নিউক্লিয়াস থেকে আরেকটি কার্বনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব আমরা রঞ্জন রশ্মি পরীক্ষা
বা এক্স রে পরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি, সেটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। এখানকার বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। অর্থাৎ দুটো কার্বনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। তাহলে যদি এটাকে আমরা কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 0.154 ভাগ 2, অর্থাৎ একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো কার্বনের গ্রাফাইটের ভিতর হীরকের ভিতরে দুটো কার্বন পরমাণুর মধ্যবর্তী বন্ধন দূরত্ব হচ্ছে 1.54 ন্যানোমিটার। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এটা ভাগ করলে হয় 0.077 ন্যানোমিটার। অনুরূপভাবে যদি আমরা দেখি, একটা ক্লোরিন অণুতে দুটো পরমাণু ভিতরকার যে বন্ধন দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.198 ন্যানোমিটার। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ হবে তাহলে কত, ঠিক এর অর্ধেক, অর্থাৎ 0.198 ভাগ হলো 2 ন্যানোমিটার। ন্যানোমিটার। তাহলে আমরা দেখলাম কি, যে এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি যে দুটো পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন তাদের মধ্যকার যে দূরত্ব সেটাকে আমরা বলছি বন্ধন দূরত্ব। আর এই বন্ধন দূরত্ব ঠিক অর্ধেক, অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করলে যে দূরত্ব পাওয়া যায় সেটা হচ্ছে ওই পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বা সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ। এখন আমরা ধাতব ব্যাসার্ধ সম্পর্কে একটু জানব। ধাতব ব্যাসার্ধ কি? ধাতুর কেলাসে পরস্পর সংলগ্ন দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ওই ধাতুর ধাতব ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ একটা ধাতব খণ্ডে দুটো ধাতব পরমাণু পরস্পর থেকে যে দূরত্বে অবস্থান করে সেই দূরত্বের অর্ধেককে আমরা মূলত বলি ওই ধাতুর ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা প্রায় 10 থেকে 20% বেশি। কারণ সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে মৌলের পরমাণুগুলো যত সন্নিকটে আসতে পারে, ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে ধাতব বন্ধনের ক্ষেত্রে ধাতব পরমাণুগুলো মূলত অতটা কাছাকাছি আসতে পারে না, যে কারণে তাদের ব্যাসার্ধ খানিকটা বেশি হয়। সোডিয়াম ধাতুর কেলাস পরস্পর সংলগ্ন দুটি সোডিয়াম পরমাণুর কেন্দ্রেও মধ্যবর্তী দূরত্ব হলো 372 pm। অর্থাৎ একটা ধাতব খণ্ডে সোডিয়াম পরমাণু থেকে সোডিয়াম পরমাণুর দূরত্ব সেটা হলো 372 পিকোমিটার pm অথবা 0.372 ন্যানোমিটার। তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি, যে পারমাণবিক ব্যাসার্ধ দাঁড়ায় 372-এর অর্ধেক, অর্থাৎ 186 pm বা পিকোমিটার বা 0.186 ন্যানোমিটার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি গ্রুপ 1-এর মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে যদি আমরা সমযোজী ব্যাসার্ধ এবং ধাতব ব্যাসার্ধের ভিতরে একটু তুলনামূলক চার্ট দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে তাহলে আমরা দেখি, একটু তুলনা করলে দেখি যে লিথিয়ামের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ হচ্ছে 123 pm, অর্থাৎ পিকোমিটার এককে। এটা আমরা টোটালটা বের করলাম pm এককে। তাহলে pm এককে লিথিয়ামের সমযোজী ব্যাসার্ধ হচ্ছে 123 পিকোমিটার,
ঠিক অন্যদিকে ধাতব ব্যাসার্ধ হচ্ছে 152 পিকোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে 157 এবং ধাতব ব্যাসার্ধ হলো 186। পটাশিয়ামের সমযোজী ব্যাসার্ধ 203 পিকোমিটার এবং ধাতব ব্যাসার্ধ 227 পিকোমিটার। রুবিডিয়ামের ক্ষেত্রে 216 পিকোমিটার সমযোজী ব্যাসার্ধ এবং 248 পিকোমিটার হচ্ছে ধাতব ব্যাসার্ধ। সিজিয়ামের 235 এবং 265। তো আমরা এই গ্রুপ 1-এর মৌলগুলোর ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে প্রত্যেকটা মৌলের সমযোজী ব্যাসার্ধের তুলনায় ধাতব ব্যাসার্ধগুলো সাধারণত একটু বড় হয়ে থাকে। যে পর্যায়বৃত্ত ধর্ম, কেন আমরা এগুলোকে পর্যায়বৃত্ত ধর্ম বলছি? কারণ আমরা জানি পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা কম বেশি হলে মৌলের সময়ের ইলেকট্রন বিন্যাসের তারতম্য ঘটে এবং সেক্ষেত্রে পরমাণুর আকারের তারতম্য ঘটে বা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধের তারতম্য ঘটে। প্রথমত আমরা যদি এটাকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয় কারণ আমরা পর্যায় অনুসারে এবং গ্রুপ অনুসারে যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে একই গ্রুপের যত উপর থেকে আমরা নিচের দিকে যাই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রতিবার একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের পরমাণুর আকার তত বাড়তে থাকে। আবার একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত দেখা যায় যে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে প্রতিবার একটি করে নতুন ইলেকট্রন যুক্ত হয় কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, অর্থাৎ একই শক্তি স্তরে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে নতুন ইলেকট্রন বাড়তে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধানের মান যে হারে বৃদ্ধি পায় আবার যোজ্যতা স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পায়। তো উভয় আধান অর্থাৎ ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান উভয়ের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তাদের ভিতরে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল যেটা সেটা বাড়তে থাকে। ফলে একই পর্যায়ে আমরা যত বাম থেকে ডান দিকে যাই দেখা যায় যে ধীরে ধীরে পরমাণুর আকার ছোট হতে থাকে, কারণ সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনের প্রতি নিট আকর্ষণ বলটা বৃদ্ধি পায় এবং সেক্ষেত্রে পরমাণুর আকার সংকোচন ঘটে এবং উপর থেকে নিচের দিকে গেলে প্রতিবার একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে পারমাণবিক আকারটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তো এই মোটামুটি আমাদের আজকের পারমাণবিক আকার সম্পর্কে। এবার আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব বা পরমাণুর আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আয়নীকরণ শক্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করব, অর্থাৎ আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম, এটা নিয়ে আলোচনা করব। আয়নীকরণ শক্তিটা মূলত কি? আমরা জানি যে প্রত্যেকটি মৌলের যোজ্যতা স্তরে কতগুলো বা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে। তো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমোল বিচ্ছিন্ন পরমাণুর প্রত্যেকটি যোজ্যতা স্তর থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে নিয়ে যদি একমোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে হয় তাহলে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাহলে সেই শক্তিটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। অর্থাৎ মৌলের যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে হবে এবং সেক্ষেত্রে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। যেমন সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম আয়নে পরিণত করতে হলে আমাদের যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটা হচ্ছে 496 কিলোজুল পার মোল। অর্থাৎ এক মোল সোডিয়াম পরমাণুর প্রত্যেকটি যোজ্যতা স্তর থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে এক মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট সোডিয়াম আয়নে পরিণত করতে গেলে আমাকে 496 কিলোজুল তাপ প্রদান করতে হবে। এখন আমরা আসি আয়নীকরণ শক্তিকে কেন পর্যাবৃত্ত ধর্ম বলা হচ্ছে। আমরা একটু আগে বলছিলাম যে পরমাণুর আকারের একটা ব্যাপার। তো একই গ্রুপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে আমরা যাই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রে যেমন ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক তেমনিভাবে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যাও বৃদ্ধি পায়। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই গ্রুপের একই থাকলেও একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, ফলে নিউক্লিয়াস থেকে
ওই পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। ফলে নিউক্লিয়াসের প্রতি বা নিউক্লিয়াসের ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এ কারণে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনকে অপসারণ করতে হলে আমাদেরকে কম শক্তি প্রয়োগ করতে হয় বা কম পরিমাণ তাপের প্রয়োজন হয়। আমরা যদি গ্রুপ 1-এর মৌলগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করি, তাহলে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান 496 কিলোজুল, পটাশিয়ামের 419, রুবিডিয়ামের 403 এবং সিজিয়ামের হলো 376 কিলোজুল পার মোল। অর্থাৎ 1 মোল সোডিয়াম আয়নকে 1 মোল সোডিয়াম পরমাণুকে 1 মোল ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত করতে গেলে আমাদের 496 কিলোজুল তাপের প্রয়োজন। সোডিয়াম থেকে পটাশিয়ামের আকার বড়, কারণ সোডিয়াম এর ক্ষেত্রে আমরা দেখি এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, পটাশিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এর সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে, পটাশিয়ামের ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তরে, রুবিডিয়ামের ক্ষেত্রে পঞ্চম, সিজিয়ামের ক্ষেত্রে ষষ্ঠ। এইভাবে আমরা যদি দেখি যে 3, 4, 5, 6 অর্থাৎ একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়েছে। যেহেতু প্রতিবার একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়েছে, এটা হলো সোডিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যায় কি এখানে 8টা এবং পরবর্তী শক্তি স্তরে 1টা। অর্থাৎ একটা করে নতুন শক্তি স্তর যত বৃদ্ধি পাচ্ছে তত দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরের দূরত্ব আরো বেড়ে যাচ্ছে। যেহেতু শক্তি স্তর নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, তাই এ কারণে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রনকে অপসারণ করতে হলে আমাদেরকে আরো কম শক্তি প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ আরো অনেক কম শক্তি প্রয়োগ করে আমরা ইলেকট্রনগুলোকে অসীম দূরত্বে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। যে কারণে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আয়নীকরণ শক্তির মান তত হ্রাস পায়। অপরদিকে যদি আমরা পর্যায় ভিত্তিক একটু সম্পর্কের কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে পর্যায় সারণীর একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে ধনাত্মক আধানের বৃদ্ধি ঘটে এবং একই সাথে সাথে একই শক্তি স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন এদের ভিতরে যে নিট আকর্ষণ বল সেটা বৃদ্ধি পেতে থাকে। ফলে আমাদের ইলেকট্রন অপসারণ করতে হলে প্রথম দিকের মৌলগুলোর তুলনায় ডানের দিকের বা বাম দিকের মৌলগুলোর তুলনায় ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে আমাদেরকে অধিক শক্তি প্রয়োগ করতে হয়। যে কারণে একই পর্যায়ে যত বাম থেকে ডান দিকে আমরা অগ্রসর হই দেখা যায় যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তির মান তত বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। আমরা যদি এই 8টি মৌলের প্রথম আয়নীকরণ শক্তির মান একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে পর্যায় ভিত্তিক কিভাবে পরিবর্তনটা ঘটে। লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি, অর্থাৎ বাম থেকে ডাইনে যত যাচ্ছি তারপরে 800, অর্থাৎ বেরিলিয়াম থেকে বোরনের ক্ষেত্রে একটু কম, আবার কার্বনে যে বেশি, নাইট্রোজেনে বেশি, হঠাৎ অক্সিজেনে যে আবার একটু কম, ফ্লোরিনে বেশি, নিয়নে আরও অনেক বেশি। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাম থেকে ডান দিকে ধারাবাহিকভাবে মৌলের আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পেয়েছে, শুধু দুটো জায়গায় ব্যতিক্রম দেখা গেছে, একটা হচ্ছে বোরন আর একটা হলো অক্সিজেন। তো কেন বোরন এবং অক্সিজেনের ক্ষেত্রে ব্যতিক্রম হয় সেটা আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। আমরা যদি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, 1s2 2s2। বোরনের ক্ষেত্রে 1s2 2s2 2p1। বেরিলিয়াম এবং বোরন এখানে এসে দেখা যাচ্ছে বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তির মান কম। এর কারণ হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাস। কারণ বেরিলিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটালটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ সে
তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ন্যায় ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস বোরনের তুলনায় হিলিয়ামের তুলনায় যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন বেশি আছে। অর্থাৎ এই ইলেকট্রনটাকে যদি সে ছেড়ে দিতে পারে তাহলে সে দ্বিত্ব পূর্ণ করে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। বলছিলাম যে পি অরবিটালে এই অরবিটালের ইলেকট্রনটা যদিও ত্যাগ করে তাহলে সে দ্বিত্ব পূর্ণ হয় তার, যে কারণে বেরিলিয়াম যত সহজে বেরিলিয়ামের কাছ থেকে ইলেকট্রনকে অপসারণ করা যাবে তার থেকে আরো অনেক সহজে, অর্থাৎ অনেক কম তাপমাত্রায় আমরা বোরন থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করতে পারি, যে কারণে এখান থেকে বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তির মান কম হয়। আবার আমরা যদি নাইট্রোজেন এবং অক্সিজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2px 2py এবং 2pz। তো এক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই যে নাইট্রোজেনের ক্ষেত্রে তার যোজ্যতা স্তরের অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটাল পূর্ণ এবং পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় আছে। অপরদিকে অক্সিজেনের ক্ষেত্রে পি অরবিটালে অর্ধপূর্ণর তুলনায় আরও একটি ইলেকট্রন বেশি আছে। তো আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি অনুসারে জানি যে যে কোনো মৌলের যোজ্যতা স্তরের কোনো অরবিটাল যদি অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থায় থাকে তাহলে সে অধিক স্থিতিশীলতা লাভ করে। যেহেতু নাইট্রোজেন অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অবস্থায় আছে, সে কারণে ওর থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করা একটু দুরূহ, অর্থাৎ অধিক শক্তির প্রয়োজন হয়। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিএক্স অরবিটালে দুইটা ইলেকট্রন, যেটা একটা অস্থিতিশীল অবস্থা। এ কারণে পিএক্স অরবিটাল থেকে একটি ইলেকট্রনকে অপসারণ করা তুলনামূলকভাবে কম শক্তির প্রয়োজন হয় আমাদের, যে কারণে নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান অনেক বেড়ে যায়। নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা কম হয়, তুলনামূলকভাবে কম হয়। আর এটি হওয়ার মূল কারণটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল মোটামুটি আমার আজকের আলোচ্য বিষয়। তো আমরা আগামী দিন আরও অন্যান্য পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করব, যেমন তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।